ব্যাংকিং জ্বালানি খাত সংস্কারে আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি, জানালেন অর্থ উপদেষ্টা। কারিগরি সহযোগিতারও আশ্বাস। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত, ডিভিশন দেওয়ার নির্দেশ। এবং আকস্মিক বন্যায় পানিবন্দী উত্তরের লক্ষাধিক মানুষ, খুলে দেওয়া হচ্ছে তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট, ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা। স্বাগত সেন নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ব্যাংকিং, রাজস্ব, জ্বালানি খাত সংস্কার সহ আর্থিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি রবিবার সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ইতিবাচক মনোভাব জানিয়েছে বিশ্বব্যাংক। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। সচিবালয়, অর্থ মন্ত্রণালয়ে দেশের চলমান আর্থিক সংস্কার বেশ কিছু বিষয় নিয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে, যেগুলো এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ। আইএফসির বিনিয়োগ নিয়ে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে সংস্থাটি। কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো এক ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে যথাসময়ে। এটা আমরা জানাবো কোন ডোনার কি দিচ্ছে, এটা এখন না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ইতিবাচক মনোভাব বিশ্বব্যাংকের বলেও জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। ওরা সব ব্যাপারে আমাদের সাথে ইতিবাচক, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করবো। এই হলো মোদ্দা কথা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2011 সালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসেসের সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনে জাসেস কার্যালয়ে একত্রিত হয়। এ সময় আমেরিকার নিউইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 158 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে 1221 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু 8 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 জন রয়েছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বরিশাল ও খুলনা বিভাগে ডেঙ্গুতে 1 জন করে মোট 3 জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া 1221 জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। উজানের ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। গত 3 দিনে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।
লালমনিরহাট প্রতিনিধি নিয়ন দুলালের রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা হক। চলতি বছর দফায় দফায় বন্যায় সর্বশান্ত উত্তরাঞ্চলের মানুষ। পঞ্চম দফার বন্যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার ৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় মানুষ নদী ভাঙন সহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, ফলে সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিস্তার বাড়ির বন্যাতে আবার ঘর বাড়ি সব তলে গেছে, অটো সব তলে গেছে। হ্যাঁ, খাওয়ার কষ্ট, আনাগোনা করতে পারছি না। 3 দিনের যে বৃষ্টি হয়েছে, তিস্তার পানি বাড়ছে, ফসলি জমি সব পানির নিচে তলিয়ে গেছে। এই অব্যাহতি যদি পানিটা থাকে তাহলে এই আমাদের যে কৃষকরা আছে তাদের অনেক ক্ষতি হবে। আমরা ত্রাণ কোনো কিছুই চাই না, আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা অতি জরুরি এবং এটা প্রয়োজন আমাদের এলাকার জনগণের। এদিকে টানা 3 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজে দ্রুত পানি বাড়ছে। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং আগামী 48 ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টের সমস্যার মধ্যে আছে, সেটাও আশা করছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। আপনারা একটা সুন্দর কথা বলছেন, পানি বাড়ার সাথে সাথে যে কমার সাথে সাথে ভাঙন দেখা যায়। আপনারা ইতিমধ্যে জানেন যে সব অধিক ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমরা জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে কাজ করেছি। প্রতি বছর বন্যা হওয়ায় তিস্তার গর্ভে পলি পড়ে পানি ধারণ ক্ষমতা কমে যায়, ফলে অল্প পানিতে বন্যার সৃষ্টি হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর আবার শুরু হয় তীব্র ভাঙন। এতে প্রতি বছর ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা বাড়ছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম রিয়াজ হোসেন। ঘটনার পর থেকে ভাতিজা রুবেল মিয়া পলাতক রয়েছে। পুলিশ জানায়, রাস্তা বড় করার জন্য চাচা রিয়াজের কাছে জমি ছেড়ে দিতে বলেন ভাতিজা রুবেল। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রুবেল চাচাকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারজানা ইয়াসমিন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। রবিবার রাতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ এম.এ. হক জানায়, দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়া থানায় কর্মরত নারী কনস্টেবল ঘটনাস্থলে নিহত হন। নিহত ফারজানার বাড়ি সাতক্ষীরা জেলায়। যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে একটি পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা এই পিস্তল ও গুলি উদ্ধার করে। যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকায় অস্ত্র বেচাকেনা করছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়। রাঙামাটির লংদুতে সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন সহ স্বাবলম্বী হওয়ার নানা উপকরণ বিতরণ করা হয়েছে। সকাল 10টায় লংদু জোনের মাল্টিপারপাস হল রুমে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া পাহাড়ি অর্ধশত অসহায় পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করেন। সহযোগিতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাহাড়ি ও বাঙালিরা। এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক আহমদ ফরশাদ কবির সহ অনেকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ঝালকাঠির নওসিটিতে সেলিম তালুকদারের কবর জিয়ারত করেছে বিএনপি নেতাকর্মীরা। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, শহীদদের রক্তের সাথে কোনো আপোষ করা যাবে না। শহীদদের পরিবারের পাশে বিএনপি সবসময় আছে এবং থাকবে। উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন সহ অন্যান্যরা। 10 গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার এই স্লোগানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের 10 গ্রেড উন্নতির দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে উপজেলা গেটের সামনে ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনের সভাপতি আতাউর রহমান খোকা, সাধারণ সম্পাদক এমদাদুল ঘোষ, মশিউর রহমান পান্না, শাহ আলম সহ অনেকে। বরিশালের আগলঝাড়ার পশ্চিম বাকাল গ্রামে আব্দুল মজিদ খান নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, বাকালহাট থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন আব্দুল মজিদের গায়ে ঢিল ছোড়ে। এ সময় একই এলাকার শাহজাহান ভাট্টি তাকে গালিগালাজ করে টেনে হিঁচড়ে মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এলাকাবাসী জানায়, শাহজাহান ভাট্টি স্থানীয় আর্চনা দাসের কাছেও চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলার মুলাডুলি বাজার এলাকায় মুলাডুলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সর্দার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, ঈশ্বরদী উপজেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ স্বপন সহ অনেকে। সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগের কর্মীরা 6টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ডিশ ব্যবসায়ী আব্দুল লতিফ আকাশ সহ বাড়ির মালিকরা এমন অভিযোগ করেন। ভুক্তভোগীরা জানায়, রাতে আশুলিয়ার গাজীর চট মধ্যপাড়া এলাকার এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে আশুলিয়ার দরগাপাড় মিরবাড়ি এলাকায় সোহাগ ও সিয়ামের নেতৃত্বে একই এলাকার আব্দুল সালামের ছেলে আবিরকে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে আবির সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানালার মধ্যে কোপ দিচ্ছে, কে বললো তুলা মেম্বারের নাতি আর সানি নামে একটা ভাড়াটিয়া ছেলে। আমার এই ঘরে জ্বালানা সব বাইরে বাইরে ভাঙছে, এই তোরা ছেলে আমরা ভিতরে লাগাই দিছি। হামলা করছে করে গ্লাস গুলাস ভাঙে খাটে ভিতরে অল্প থেকে আল্লাহ নিজ হাতে আমার এই বাচ্চাটারে বাঁচাইছে। যুবলীগের পোলাপান যুব দলের নাম ভেঙে আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, আমার বাড়িঘর ভাঙচুর করছে এবং আমার উপর অতর্কিত হামলা করছে। আশুলিয়া থানায় একটা অভিযোগ করছি, আমি এটা সুষ্ঠু বিচার চাই। প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার গোবিন্দবাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আল মামুন। দুপুরে ভূঁইয়াপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় লিখিত বক্তব্যে মিন্টু বলেন, জমিটি গ্রামের মিনাবাজারের নামে। এখানে বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তার দলের কোনো সম্পৃক্ততা নেই। জমি দখলের মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। টাঙ্গাইলের ঘাটাইলে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন হয়েছে। উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের শালিয়াজানি সিডিসি কনফারেন্স কক্ষে গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে এই সভা হয়। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, গুড নেইবার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনামণি খানম, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ জাকারিয়া সহ অনেকে। কুমিল্লার নাঙ্গলকোটে বাঙ্গুডা দারুল ফালাহ হামাদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মাদ্রাসা সুপার মাওলানা নিজামউদ্দিন হামিদি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিভিন্ন অনলাইনে মিডিয়াতে নিজামুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী, যার কোনো সত্যতা নেই। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একটি কুচক্রী মহল নিজামুদ্দিনের বিরুদ্ধে ও প্রতিষ্ঠানে সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটি নিউজ প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। যুগান্তর পত্রিকার যিনি এই সংবাদটি প্রচার করেছেন তিনি আমার কাছে আসেও নাই, তিনি কোনো তদন্ত করে নাই, না করে মিথ্যে একটি ভিত্তিহীন একটি শিরোনাম এবং প্রকাশিত করেছে। দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপুজোর সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কারিগরদের সুনিপুণ হাতে মাটি ও রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ কাদা থেকে হাত পা বানাচ্ছেন। বছরের এই সময়টা কাজের চাপ বেশি থাকায় বসে নেই গৃহিণীরাও। এবার উপজেলার 163টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হবে। আগের তুলনায় কাজে বর্তমান এবার মূল্য সেরকম নাই, কেন সামনে পুজো হবে না এ নিয়ে মানুষের মনে একটা আতঙ্ক। তো এবার যা হয়েছে, যে কটা কাজ করছে তার থেকে কম হয়েছে আগের থেকে, কিন্তু কাজ করতেছি বর্তমান, কাজ চালু করতেছি, কিন্তু কাজের বেতন আমাদের সেরকম নাই। এবার কাজ কাম কম, তার মধ্যে বৃষ্টি পড়তেছে আর কি, চিপাচিপি করে কাজ কাম করতে হচ্ছে। রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত পরিবারের সাথে সাক্ষাৎ করে নগদ অর্থ, বকনা বাছুর সহ একটি গাভী এবং সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম আবু সাইদের পরিবারকে এই অনুদান প্রদান করেন। এ সময় আমিনুল ইসলাম বলেন, আবু সাইদ এমন একজন যোদ্ধা, তার যে সাহসিকতা, বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। বাংলাদেশ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেককে আবু সাইদের মতো দাঁড়াতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হবে। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক এস.এম. মামুন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দ্রুত দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে নেতাকর্মীরা। উপজেলার শিকলবহা জামালপাড়া এলাকায় বিএনপির 31 দফা বাস্তবায়ন প্রকল্পে এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস.এম. মামুন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক আলোচনা সভায় সব কথা বলেন বক্তারা। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলাইমান দোভাসীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল মোহাম্মদ শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবু তাহের। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিইও সামির সিং বলেন, বর্তমান বিশ্বে হার্টের রোগ বা হৃদরোগে মৃত্যুর 1 নম্বর কারণ। বিশ্বব্যাপী প্রতিবছর হৃদরোগ ও স্ট্রোকের কারণে প্রায় 2 কোটি জীবন ঝরে যায়, যার অধিকাংশই ব্যক্তির স্বাস্থ্য সচেতনতা দ্বারা প্রতিরোধ করা সম্ভব। চট্টগ্রামে এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস সহ অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ ও জলবায়ু ধ্বংসকারী খোরশেদ আলম মোস্তাক ও রিয়াদের নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। উপজেলার আমিরাবাদ মোটর স্টেশনে একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ জাহির। তিনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে গত 24 সেপ্টেম্বর গাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে ভুক্তভোগীদের ধরে নিয়ে টর্চার সেলে বন্দী করে রেখে এবং তাদেরকে নির্যাতন করে। পরবর্তীতে তাদের কাছ থেকে জোরপূর্বক খালি স্ট্যাম্পের স্বাক্ষর এবং চাঁদা গ্রহণ করে ছেড়ে দেয় বলে অভিযোগ করা হয়। এবারে ভিন্ন প্রসঙ্গ।
ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআরপি। এতে প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব আসাদুল হক। এ সময় ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ব্যাপক ক্ষতি হয় কৃষকদের। বানের জলে ভেসে যায় আমন ধানের প্রায় অধিকাংশ বীজতলা। বন্যা পরবর্তী ধানের চারার তীব্র সংকট দেখা দিলে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, দুর্বার প্রগতি সংগঠন ও কৃষি উন্নয়ন সংগঠন পত্রপল্লব। দুর্যোগে ঐক্য গড়ি কৃষিতে স্বপ্ন বুনিয়ে প্রতিপাদ্য নিয়ে সদস্যদের স্বেচ্ছাশ্রম ও স্থানীয় কৃষকদের সহযোগিতায় তারা মিরসরাইয়ের মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের 25 শতক জমিতে বপন করেন বিআর 22 জাতের ঘাস 60 কেজি আমন ধানের বীজ। চারাগুলো পরিণত হলে সেগুলো দুর্বার প্রাঙ্গণে স্থানীয় 100 কৃষকের মাঝে বিতরণ করা হয়। চট্টগ্রাম বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা হয়েছে। বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতির নিজ কার্যালয়ে এর আয়োজন করা হয়। সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় এই সভা হয়। এ সময় সদস্যরা কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সভার সদস্যদের মধ্যে তাদের দোকানের দলিল হস্তান্তর করা হয়। এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রবিবার টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসাইন ইমন। দলে নিজের জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে কয়েকদিন আগে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ অ্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন রাকিবুল হাসান ও পারভেজ হোসেন ইমন। পাকিস্তান সায়েন্স এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হাওয়াই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভালো খেলারই পুরস্কার পেলেন দুজনে। পেস বিভাগে ফিরে এসেছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি-20 ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানাবো আরও একবার। ব্যাংকিং জ্বালানি খাত সংস্কারে আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি, জানালেন অর্থ উপদেষ্টা। কারিগরি সহযোগিতারও আশ্বাস। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত, ডিভিশন দেওয়ার নির্দেশ। এবং আকস্মিক বন্যায় পানিবন্দী উত্তরে লক্ষাধিক মানুষ। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের 44 জলকপাট। ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।